দর্শক, টিবিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক অথবা স্থানীয়ভাবে যেই পোশাক তৈরি হয় এর প্রধান যেই কাঁচামাল সুতা, এই সুতার আমদানির একটা ভালো অংশ আবার স্থলবন্দরের মাধ্যমে আমদানি হয়। তো এইটি নিয়ে মিসইউজের একটা অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে, বিশেষ করে কাউন্টের ক্ষেত্রে অথবা যে পরিমাণ দেখানো হয় তার চাইতে বেশি। এই বিষয়টি নিয়ে স্থানীয় টেক্সটাইল মিল মালিকরা এই অভিযোগটি করে আসছেন, যাতে স্থলবন্দরের মাধ্যমে সুতা আমদানি বন্ধ করা হয়, সেটি সি পোর্টের মাধ্যমে অর্থাৎ নৌবন্দরের মাধ্যমে এটি যাতে আসে। তো এ বিষয়ে সরকার একটি উদ্যোগ নিতে যাচ্ছে, স্থলপথের মাধ্যমে সুতা আমদানি বন্ধ করে দেওয়া। এটি মূলত আসলে প্রতিবেশী ভারত থেকে আসে। এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী জসিম উদ্দিন। আজকে এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ করতে আমরা তাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। জসিম ভাই, আপনাকে স্বাগত। আসলে কেন সরকার স্থলবন্দরের মাধ্যমে, আমরা কিছুটা হয়তো আলাপ করেছি, আপনি আরেকটু যদি বিস্তৃত আলাপ করেন, কেন বন্ধ করতে যাচ্ছে? স্থলবন্দরের মাধ্যমে সুতা আমদানি বন্ধ করতে যাচ্ছে মূলত আমাদের টেক্সটাইল মিলারদের যে সংগঠন আছে, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। তো তারা দীর্ঘদিন ধরে এই আবেদনটা জানিয়ে আসছে যে এইখানে স্থলবন্দরের সক্ষমতা নেই। প্রথমত সক্ষমতা নেই কোন কাউন্টের সুতা আসছে। আপনি জানেন যে সুতার থিকনেসের উপর তার কাউন্ট নির্ধারিত হয়। ধরেন 30 সিঙ্গেল এটা কমনলি ইউজ হয়, এটা কমন সুতা। কিন্তু ফ্যান্সি সুতা আছে, ধরেন 60 সিঙ্গেলের কথা যদি বলি, এটা হচ্ছে ওটার দাম অনেক বেশি। এখন তারা বলছে যে যেহেতু এটা বন্ডেড সুবিধা আসে, এটা হলো ডিউটি ফ্রি সুবিধায় আসে, যেহেতু রপ্তানির জন্য আসে, কিন্তু এই রপ্তানির নামে ডিউটি ফ্রি সুবিধার নামে এনে স্থানীয় মার্কেটের জন্য ব্যবহার করে ফাইনেস্ট সুতাটা নিয়ে আসে। তো এটার অভিযোগটা হলো তারা এইভাবে যে কেউ একজন হয়তো 10 টনের একটা এলসি খুললো, সে 2 বা 3 শিপমেন্টে নিয়ে আসে, পার্শিয়াল শিপমেন্ট 2 বার বা 3 বারে করে আনে। তো 3 বার করে আনলে ওনাদের অভিযোগ হলো এটা কখনোই কস্ট ইফেক্টিভ হয় না, এবং বাস্তবতাও তাই। তো তাহলে 3 বার যদি আনে তার মানে সে বেশি আনে। যেহেতু আমার এখানে সেই প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, সুতার কাউন্ট ধরারও যন্ত্রপাতি নেই, ওজনেরও এই জায়গাটাই একটা গরমিল থেকে যায়। তো এই কারণে তারা একটা অভিযোগ করে আসছে। এর বাইরে তারা বলছে যে ইন্ডিয়ার আরো একটা তারা ভয়াবহ অভিযোগ করছে এটার পাশাপাশি, ইন্ডিয়ার থেকে সুতা আমদানির ক্ষেত্রে যে ইন্ডিয়া বাংলাদেশে এই মার্কেটটাকে ধরার জন্য মানে ডাম্পিং প্রাইসের কথা বলতে চাচ্ছেন, আমরা সেই আলোচনায় যাব। আমরা এই যে কাউন্টের ক্ষেত্রে যে ধরনের অনিয়ম হচ্ছে সেটা আচ্ছা, তো এই অনিয়মটার কারণে তারা বলছে যে এটা হচ্ছে। তো আমরা যেটা জানি যে ইন্ডিয়া থেকে আমাদের যদি অ্যানুয়াল ইম্পোর্ট দেখি, আমরা গত বছর প্রায় $2.28 বিলিয়ন আসছে। এটা আগের বছরের তুলনায় যদি ধরেন প্রায় 40% গ্রোথ আছে। তার মানে ইন্ডিয়ার মার্কেটে বড় ধরনের গ্রোথ হচ্ছে বাংলাদেশের মার্কেটকেই কেন্দ্র করে, তাদের টেক্সটাইলে। তো এটা এইখানে যেহেতু আমার এখানে একটা বড় ইন্ডাস্ট্রি আছে, আমাদের 550-র মতো টেক্সটাইল অ্যান্ড স্পিনিং মিল আছে যারা রপ্তানিমুখী, তারা কিন্তু তাদের অনেকেই হলো পর্যাপ্ত অর্ডার পাচ্ছে না। তাদের এটা একটা চ্যালেঞ্জ যে অর্ডার পাচ্ছে না। অন্যদিকে তাদের আরো একটা চ্যালেঞ্জ আছে, এটা আগে বলি যে এটা পাচ্ছে না এই কারণে তাদের স্টক লট বেড়ে যাচ্ছে। তাদের একটা হিসাব অনুযায়ী প্রায় 10,000 কোটি টাকার সুতা তাদের গুদামে আছে। এই একদিকে ইন্ডিয়াতে মানে বিটিএম এর ভাষ্য অনুযায়ী ইন্ডিয়াতে জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, যে 40% গ্রোথ মানে তাদের হিসাব অনুযায়ী ওখানে 40,000 লোকের কর্মসংস্থান হওয়া যায়, অথচ এটা বাংলাদেশে হওয়ার কথা। তাদের ভাষ্য হলো যে এটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, আমার এখানে একটা বড় বিনিয়োগ আছে, আমার এখানে এত বড় সেট আপ আছে যে আমরা চাইলে স্থানীয় ইন্ডাস্ট্রির যে 98% পর্যন্ত আমরা যে নিটের যে সুতা এবং কাপড় ডিমান্ড মিট করতে পারি, সেই জায়গায় এটা ইন্ডিয়া থেকে আসছে। এই তারা আপত্তি জানিয়ে আসছে। তবে তারা একেবারে ইন্ডিয়া থেকে আমদানি এই মুহূর্তে বন্ধ করার পক্ষে না। তারা বলছেন, তারা বিকল্প প্রস্তাব দিয়েছেন যে সমুদ্র বন্দর দিয়ে যেন সরকার আনে, কারণ সেখানে অর্থাৎ আমরা যদি সহজভাবে বোঝার চেষ্টা করি, একটা হচ্ছে ফর্মাল চ্যানেলে আসলে সেটি তিনি যেখান থেকে কম দামে পাবেন সেখানে থেকে আনবেন, এটি একটি বিষয়। কিন্তু অনিয়মের মাধ্যমে আপনি যেটা মূলত আমাদের আলোচনার মূল বিষয়বস্তু, যে অনিয়মের মাধ্যমে আপনি কম দেখিয়েছেন, 5 টন দেখিয়ে আপনি 10 টন বা 15 টন সুতা নিয়ে আসলেন, কম কাউন্টের সুতা দেখিয়ে বেশি দামে কাউন্টের সুতা নিয়ে আসলেন। এটির কারণে, এই অনিয়মটার কারণে স্থানীয় শিল্পগুলো মার খাচ্ছে, এটি হচ্ছে মূল বিষয়। এখন সরকার আসলে এটা নিয়ে কি করতে যাচ্ছে? এই আবেদনটা আপনি জানেন যে এটা গত জানুয়ারিতে, এটা তারা অনেকদিন ধরে, আপনি বিগত সরকারের আমলেও তারা এই দাবি জানিয়ে আসছেন। এবং মজার বিষয় হলো বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে বাংলাদেশের স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই সুযোগটা দেওয়া হয়েছে। অভিযোগ আছে টেক্সটাইল মিলারদের যে এটা ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছে। ওই সময় কিন্তু বাংলাদেশের টেক্সটাইল মিলাররা তারা এটা প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তারা জোরালো প্রতিবাদ জানায়নি। এখন যেটা আমরা দেখছি যে বর্তমান যিনি প্রেসিডেন্ট, উনি যতটা জোরালো অবস্থান নিয়েছে, আগের প্রেসিডেন্ট মানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বর্তমান যে প্রেসিডেন্ট, উনি যতটা জোরালো অবস্থান নিয়েছেন এর আগে অতটা ছিল না।
তো এই কারণে গত 16 বছর এটা নিয়ারলি 15 বছরের মতো এই সুবিধা তারা পেয়ে আসছে। তো এখন তারা এই যেহেতু দাবি জানাইছে, তারা প্রথম দাবি জানাইছে হলো আপনার অর্থ উপদেষ্টার কাছে। অর্থ উপদেষ্টা মহোদয় এটা এনবিআর কে ফরওয়ার্ড করে দেন। এনবিআর মতামত দিয়ে এটা অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর পর মানে এনবিআর এর অফিসার এবং অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলার পর যেটা বুঝলাম, তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা এটা করবে। এবং গতকালে তাদের একটা এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমই এবং বিটিএম এর মিটিং ছিল। সেই মিটিং এ সরকারের পক্ষ থেকে যেই টোনে এটা উপস্থাপন করে, যেটা বোঝা যাচ্ছে সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা এটা করবে, যেহেতু অর্থাৎ স্থলবন্দর দিয়ে সুতা আমদানিটা বন্ধ রাখতে চায়। হ্যাঁ, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যেহেতু স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হয়, তাই তাদেরকে ইনফর্ম করছে। কিন্তু সেইখানে আমাদের পোশাক শিল্পের পক্ষে যারা ছিলেন, বিকেএম এর প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, তারা এটা জোরালো বিরোধিতা করছেন। বিকেএম এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট বলছেন যে আপনার যেহেতু ক্যাপাসিটি নেই, আপনি গত 16 বছরের ক্যাপাসিটি ইমপ্রুভ করেন, আপনার ওই জায়গা আগে নজর দেওয়া উচিত। প্রয়োজনে বিকেএমই আপনাকে সাপোর্ট দেবে, আপনি ক্যাপাসিটি ইমপ্রুভ করেন। যদি আপনি এই মুহূর্তে স্থলবন্দর বন্ধ করেন, আমার যে ছোট শিল্প, ছোট মাঝারি শিল্প, যাদের বছরে লাগেই হয়তো 15 টন, সে তো নৌপথ দিয়ে আইনে তার পোষাবে না। একই সাথে ফাস্ট ফ্যাশনের জন্য যেটা আপনি জানেন যে শর্ট লিড টাইমে আনতে হয়, এটা যদি এখন স্থলবন্দর দিয়ে না এসে নৌপথে আসে, তাহলে তাদের 13 থেকে 15 দিন সময় বেড়ে যাবে। তো তারা এই খরচ মানে ছোটদের খরচ বাড়বে এবং বড়দের হলো সময় বাড়বে। সমুদ্র বন্দর দিয়ে আনলে খরচ বেড়ে যেতে পারে, না এটা হলো ছোটদের জন্য খরচ বেড়ে যাবে। ছোটরা তো ধরেন ওনারা যে অভিযোগ করছে, কারণ ছোটরা তো একসাথে আনবে না, ছোট ছোট কনসাইনমেন্ট আসবে, তার প্রত্যেকবারের জন্য তার শিপিং এজেন্ট সহ সব জায়গায় খরচ আসবে। এইটা আনলে তো তার এদিক দিয়ে কম হয়, সেই এদিক দিয়ে আনতে পারে। তাদের হিসাব অনুযায়ী তাদের যুক্তি হলো তারা যদি স্থলপথে আনে তাদের খরচ কমবে। আচ্ছা, এখানে দুইটা বিষয়। একটা হলো যে আলোচনাটা আপনি করতে চেয়েছিলেন যে আমাদের ইন্ডিয়া থেকে ফরমালি আমাদের সুতা আমদানি বেড়েছে। আমরা আপনি যেটা বললেন, প্রায় 39% বেশি সুতা আমদানি হয়েছে গত 2024 সালে। তো একটি তো আমরা এতক্ষণ আলাপ যেটা করলাম, এটি আসলে ইনফরমালি অথবা মিসইউজ যেটা হচ্ছে, চোরাই পথে না, আপনি সুবিধা নিয়ে সুবিধার একটা অপব্যবহার হচ্ছে, এটি একটি বিষয়। এবার আমাকে একটু বলুন যে ইন্ডিয়া থেকে ফরমালি সুতা এত বেশি আমদানি হওয়ার আসলে কারণ কি? ইন্ডিয়া থেকে আমাদের আমদানিকারকরা কি একটু কম দামে পাচ্ছে? আচ্ছা, আপনি জানেন যে বাংলাদেশের টেক্সটাইল মিল ইন্ডাস্ট্রিটা গ্রো করছে হলো সরকারের ক্যাশ ইনসেন্টিভ। তার মানে হলো স্থানীয় সুতা ব্যবহার করলে রপ্তানিকারকদেরকে এই রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা দেওয়া হতো। এটা টেক্সটাইল মিলাররা পাওয়ার কথা, কিন্তু এটা এন্ড ইউজার হিসেবে গার্মেন্টস ওয়ালারা এই সুবিধাটা নেই। মানে তাদেরকে এই সার্টিফিকেটটা দিয়ে তারা এটা সুবিধা করে। আপনি গত সরকারের শেষ দিকে আপনি জানেন 2 দফায় রপ্তানি এর বিপরীতে নগদ সহায়তাটাকে সংকুচিত করা হয়েছে। তো এটা করার কারণে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যেমন কালকে আমরা বিকেএমির রিসার্চের যে ডাটাটা আমরা দেখেছি, ইন্ডিয়াতে যে সুতাটা এখন চলতেছে $1.74, বাংলাদেশে এটা $3.60। তো এটা ভিয়েতনামে $2.64। তো এই হলো তারা যে কম্পারিজন দেখেছে। তো তারা বলছে যে প্রায় $1 মতো গ্যাপ হয়ে যায় কখনো কখনো। তো এই কারণে তারা ইন্ডিয়া থেকে আনে। আর বাংলাদেশে যে এটার বিপরীতে যে এখন যে খণ্ডিত আকার যে প্রণোদনাটা দেওয়া হয়, এটা আপনি পাবেন হলো 1 বছর পরে, প্রথমত 1 বছর পরে। এবং এইখানেও কিছু খরচ করতে হয়, আনঅফিসিয়াল কিছু খরচ, যেটাকে আমরা সোজা বাংলা যদি বলে ঘুষ দিতে হয়। তো ওনারা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখছেন যে বাংলাদেশ থেকে যদি সুতো ব্যবহার করে আর ইন্ডিয়া থেকে যদি সুতো ব্যবহার করে, তাহলে তার নগদে লাভে হয়, ওইখানে তার কিছু খরচ কমে যাচ্ছে আর এখানে খরচ বেড়ে যাচ্ছে। তো এই কারণে তারা ওইখানে যাচ্ছে। একটি বিষয় আমি জানতে চাই, এই যে আপনি বললেন প্রায় $1 মতো গ্যাপ আছে, আনার ক্ষেত্রে তো ওনাদের আরো কিছু খরচ আছে, এলসি অথবা ইন্স্যুরেন্স কস্ট, আরো যেটাকে ল্যান্ডিং কস্ট বলে, আসলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনার সব মিলিয়ে যে খরচ, এর সঙ্গে তার আরো কিছু পরিবহন খরচ যুক্ত হতে পারে। সব কিছু মিলিয়ে কি তাদের স্থানীয় বাজার থেকে কেনার চাইতে ইন্ডিয়া থেকে আমদানি করাটা তাদের জন্য পোষায়? এরকম তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন যদি সব কস্ট ধরেন, আপনি ল্যান্ডিং কস্ট যদি ব্লেন্ডেড কস্ট ধরেন টোটাল, তাহলে তারপরও তারা ইন্ডিয়া থেকে বা আমদানিকৃত সুতার দাম বাংলাদেশের সুতার আমাদের চেয়ে ইন্ডিয়া কম দামে কেন দিতে পারছে? আমাদের স্থানীয় মিলাররা কেন পারছে না? আচ্ছা, আমাদের চেয়ে ইন্ডিয়া কম দামে দিতে পারছে অনেকগুলি কারণ। আপনি জানেন যে ইন্ডিয়াতে তাদের অনেকগুলি ইনসেনটিভ আছে। আমরা যখন ইনসেনটিভ কেটে ফেলছি, তারাই অনেকগুলি ইনসেনটিভ দিচ্ছে। তাদের রেড ট্রিপ নামে একটা ইয়ে আছে, রোড ট্রিপ নামে একটা প্রকল্প আছে। এছাড়া তারা স্টেটের বিভিন্ন স্টেটে আলাদা আলাদা করে দিচ্ছে। তো এইসব বিভিন্ন প্রকল্পের অধীনে তারা দিচ্ছে, দিয়ে ভর্তুকি দিয়ে তারা দিচ্ছে।
এটার বিপরীতে এবং এটার কারণে আমাদের এরা এখানে পারছে না, এদের আবার এদিকে ইউটিলিটি প্রাইস বাড়ছে, তাদের ওয়েজেস বাড়ছে, সবকিছু মিলে তাদের এখানে প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। আমাদের টেক্সটাইল মিলারদের আরেকটা অভিযোগ আছে, এই যে তারা কম মূল্যে দিচ্ছে বাংলাদেশের তুলনায় কম্পারেটিভ, তাদের অভিযোগ হলো ইন্ডিয়া তার স্থানীয় বাজারে যে দামে সুতা বিক্রি করে তার চেয়ে অন্তত 25 সেন্ট কমে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে এই বিক্রি করে। এটা কারণ হলো সে বাকিটা ইনসেন্টিভ দিয়ে সে পোষায় নিচ্ছে, এবং তারা এটাকে অভিযোগ করছেন কালকে মিনিস্ট্রিতে সরাসরি, এটা ডাম্পিং। তখন আমাদের বাণিজ্য সচিব সরাসরি তাদেরকে প্রস্তাব দিয়েছেন যে আপনারা যদি এ ধরনের প্রমাণ আমাদেরকে দিতে পারেন, যেহেতু ইন্ডিয়া পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন পণ্যের ব্যাপারে এন্টি ডাম্পিং ডিউটি আছে, বাংলাদেশের পাটের ব্যাপারে তাদের এন্টি ডাম্পিং ডিউটি আছে, আপনি যে কাউন্টার ভেলিং এর ব্যাপারেও তারা চেষ্টা করছে, তো আমরাও তাহলে এই ধরনের একটা উদ্যোগ নিতে পারি। এই ক্ষেত্রে আমাদের ইন্ডিয়া তার লোকাল বাজারে যে দামে বিক্রি করছে তার চেয়ে কম দামে বিক্রি করার কারণে বাংলাদেশ তার উপর একটা অ্যান্টি ডাম্পিং শুল্ক, মানে বাড়তি একটা শুল্ক আরোপ করার পরিকল্পনা। এটা নিয়ে কি বাংলাদেশ চাইলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যেতে পারে? হ্যাঁ, বাংলাদেশ চাইলে সেখানে যেতে পারে। কালকের অনুষ্ঠানে আলোচনায় বিকেএমইর পক্ষ থেকে এই প্রস্তাব, যখন এই আলোচনা আসছে, বিকেএমই বলছে যে তাহলে আপনারা এটা আনুষ্ঠানিকভাবে অ্যান্টি ডাম্পিং ডিউটির কথা বলেন। বিকেএমই এটাকে সমর্থন করছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ইন্ডিয়া যদি, আপনি যেটা বললেন এটা একটা ভ্যালিড ইস্যু যে তারা স্থানীয় বাজার চাইতে কম দামে দিচ্ছে বিভিন্ন ধরনের সরকারি সুবিধাগুলো নিয়ে, জি, তো কিন্তু আপনি যদি আমাদের স্থানীয় যেই গার্মেন্ট মালিক আছে তাদের যদি আপনি এই পথটা রুদ্ধ করে দেন, একটা হচ্ছে অনিয়মকারীদেরকে ঠেকানো, তো অনিয়মকারীদেরকে ঠেকাতে গিয়ে যদি ওভারঅল আপনি পুরো খরচটা আবার তাদের বাড়িয়ে দেন, এটা কি তাদের কস্ট অফ প্রোডাকশনে হ্যাম্পেয়ার করবে কিনা, প্লাস এর ফলে আসলে কি আমাদের টেক্সটাইল মিল মালিকরা কোনো উপকৃত হতে পারে? এইখানে আমরা যখন কালকে আবার কথা বলছি, প্রোগ্রাম শেষে আমি বিকেএমইর প্রেসিডেন্টের সাথে কথা বলছি, উনি আমাকে যেটা বললেন যে এইখানে হয়তো আপনি ইন্ডিয়ারটা বন্ধ করছেন, আমার হয়তো খরচ বাড়বে, খরচ বাড়লেও কিন্তু যেহেতু কম দামে সেখানে পাওয়া যাবে, মানুষ সি পোর্টে হলো ওইখান থেকে আনবে, ভিয়েতনাম থেকে আনবে, ইভেন উনি পাকিস্তানের কথা বলছেন, টার্কির কথাও বলছেন যে ওই জায়গা থেকেও সুতা আনে, কারণ ওই সুতাটা এই কারণে আনি কারণ বাংলাদেশের তুলনায় সে কম দামে দিতে পারছে। বাংলাদেশ সরকারের উচিত, ওনার পরামর্শ হলো এটা না করে বরং এইখানে কিভাবে মিলারদেরকে সাপোর্ট দিয়ে কম দামে সুতা দেওয়া যায় এবং স্থানীয় সুতা ব্যবহার করতে চায় তারা, এবং এতে তাদের নিজেদের কম্পিটিটিভনেস বাড়ে। এবং সামনে আপনি জানেন যে এলডিসি গ্রাজুয়েশনের একটা শর্ত আছে, 2 স্টেজ ভ্যালু এডিশন। যদি আপনি এটা যদি এখন যেটা কন্টিনিউ আছে এটা করতে থাকেন, তাহলে আগামী দিন 2 স্টেজ ভ্যালু এডিশন আপনি পিছিয়ে পড়বেন। এটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন যে বিশেষ করে এইভাবে আসলে রক্ষা করা, শিল্পকে রক্ষা করা খুব কঠিন। এখানে একটু আশঙ্কার কথা উনি বলছেন, যদি এটা চলতে থাকে তাহলে একটা সময়ের পর ইন্ডিয়া এই মার্কেটটা যেহেতু গার্মেন্টস ওয়ালাদের কে সস্তা দিয়ে নিয়ন্ত্রণ নেবে, আমার টেক্সটাইলটা ধ্বংস হয়ে যাবে, তারপর সে একচেটিয়া ব্যবসা করার চেষ্টা করবে, তখন আর বাংলাদেশের গার্মেন্টস দিন শেষে থাকবে না, ওটাও ইন্ডিয়াতে চলে যাবে। তার মানে বাংলাদেশ সরকারকে আসলে চিন্তা করতে হবে দীর্ঘমেয়াদী, আমার স্থানীয় শিল্পকে রক্ষা করতে হবে এবং শিল্পের সক্ষমতা তৈরি করতে হবে। হুট করে ইউটিলিটির প্রাইস বাড়ানো অথবা সবকিছু মিলিয়ে তার যে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, এটি যদি প্রতিযোগী দেশগুলোর সঙ্গে কম্পিটিটিভনেসে উনি টিকতে না পারেন, একটা সময় আস্তে আস্তে আমাদের টেক্সটাইল মিলগুলো ক্ষতিগ্রস্ত হতে হতে একটা সময় হারিয়ে যাবে। এর ফলে ব্যাংক, ইন্স্যুরেন্স সহ অন্যান্যরা ক্ষতিগ্রস্ত হবে এবং তখন হয়তো দেখা গেছে আপনি যেটা বললেন, ইন্ডিয়া আবার বাড়তি দামে এই সুতা বাংলাদেশকে ইন্ডিয়ান মিল মালিকরা কিনতে হয়তো বাধ্য করবে। তখন বাংলাদেশের টেক্সটাইল মিল যদি বন্ধ হয়ে যায়, সেরকম সিচুয়েশন তৈরি হয়, তো আমরা নিশ্চয়ই আশা করব সরকারি বিষয়টিতে খুবই গুরুত্বের সঙ্গে দেখবে স্থানীয় টেক্সটাইল মিল এবং একই সঙ্গে পোশাক শিল্প মালিক, তাদেরও যাতে কস্ট অফ প্রোডাকশন না বাড়ে সরকারের কোনো সিদ্ধান্তের কারণে। সরকারকে বিষয়টি নিয়ে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।